নমস্কার বন্ধুরা, আমি আপনাদের গল্প পাঠক বন্ধু তন্ময়। আরও একবার আপনাদের সকলকে বেঙ্গলি স্টোরি স্টেশনের গল্পের আসরে স্বাগত। বেঙ্গলি স্টোরি স্টেশন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে প্রথম বিশ্বযুদ্ধের মিত্রপক্ষের সৈনিক কমান্ডার আত্তিলিও গত্তির একের পর এক ভয়াবহ অভিজ্ঞতার কাহিনী। কায়না, শয়তানের ফাঁদে এবং শত্রুর পর আজ শুনবেন আরও এক ভয়াবহ কাহিনী, নরখাদক দেবতা। ময়ূক চৌধুরীর এই অনবদ্য রচনা পাঠ করবার আগে আরও একবার আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। চলুন শুরু করা যাক। আত্তিলিও গত্তি তার পূর্বতন অভিজ্ঞতা থেকে জেনেছেন যে কোনো নতুন স্থানে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই স্থানীয় মানুষ তাকে অভ্যর্থনা করতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ওয়াকাপাগা নামক নিগ্রোদের গ্রামে পৌঁছে তিনি একটি মানুষকেও দেখতে পেলেন না। তবে হ্যাঁ, কয়েকটা ছাগল গ্রামের ভিতর থেকে ব্যা ব্যা শব্দে আগন্তুকদের সম্বন্ধে তাদের মতামত জানিয়েছিল বটে। ব্যাপারটা কি? আত্তিলিও মোটবাহকদের সর্দার কাপালালোকে জিজ্ঞাসা করলেন, লোকগুলো কি গ্রাম ছেড়ে পালিয়ে গেল? কাপালালো মনিবের সম্মতির জন্য অপেক্ষা না করে মোটবাহকদের মালপত্র সেখানেই নামিয়ে রাখতে আদেশ করল। তারপর পূব দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, শোনো। আত্তিলিও কান পেতে শুনলেন নির্দিষ্ট দিক থেকে ভেসে আসছে সঙ্গীত ও বাদ্যের সুমধুর ধ্বনি। তার মনে হলো দূরবর্তী নদীর তটই পূর্বোক্ত গীতবাদ্যের উৎসস্থল। সম্ভবত ওইখানেই সমবেত হয়েছে গ্রামের সমস্ত মানুষ। বিয়ের ব্যাপার নাকি? আবার প্রশ্ন করলেন আত্তিলিও। উত্তর এলো না। কাপালালো হঠাৎ বোবা হয়ে গেছে। আত্তিলিও বিরক্ত হলেন। 4 দিন ধরে কুম্ভীর সংকুল জলপথে নৌকা চালিয়ে এবং আগুন ঝরা রোদের ভিতরে 12 ঘন্টা পা চালিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। পথের মধ্যে তার শরীরের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে অসংখ্য কীট পতঙ্গ। তাদের কামড়ের জ্বালায় তার সর্বাঙ্গ জ্বলছে। বলাই বাহুল্য, শরীরের এমন অবস্থায় বিয়ের উৎসব দেখবার ইচ্ছে তার ছিল না। এখন তিনি তাঁবু খাটিয়ে ভিতরে ঢুকে বিশ্রাম নিতে চাইছেন। বিশ্রামের আগে পরিষ্কার জল আর সাবান সহযোগে সমস্ত শরীর ধুয়ে পতঙ্গের দংশনে ক্ষত বিক্ষত স্থানগুলোতে আয়োডিন লাগানো দরকার। এখন কি উৎসব টুৎসব ভালো লাগে? অতএব আত্তিলিও গর্জে উঠলেন, বিয়ে ফিয়ের ব্যাপার নিয়ে আমি একটুও মাথা ঘামাতে চাই না। গায়ের সর্দারকে এখনই ডেকে আনো। লোকজন লাগিয়ে সে এখনই পানীয় জল আর স্নানের উপযুক্ত জলের ব্যবস্থা করুক। তারপর জ্বালানি কাঠ, ফল, ডিম, মুরগি সব চাই, ঝটপট, জলদি। কাপালালো এক পা নড়ল না। মাথা নেড়ে অসম্মতি জানিয়ে সে আত্তিলিওর দিকে তাকালো। তার চোখের ভাষা অতিশয় স্পষ্ট। আহা, অবোধ বালক, তুমি জানো না তুমি কি বলছো। খুব বিশ্বাসী মানুষ কাপালালো। তার বুদ্ধি বিবেচনার উপর আত্তিলিওর অগাধ আস্থা। এর আগে সে কখনো মুনিবের আদেশ অমান্য করেনি। এমন বিশ্বাসী প্রভুভক্ত অনুচর যদি হঠাৎ অবাধ্য হয়ে পড়ে, তাহলে মুনিব আর কি করতে পারেন? নিরুপায় আত্তিলিও আসন গ্রহণ করলেন একটা বাক্সের উপর। বিরক্ত বা উত্তেজিত হয়ে লাভ নেই। বেশ শান্তভাবেই এবার প্রশ্ন করলেন আত্তিলিও, ব্যাপারটা কি বলতো? কুমির, কাপালালোর উত্তর। কাল 2 যমজ বোনের মধ্যে ছোট মেয়েটিকে কুমিরে নিয়েছে।
হুম, তাহলে এটা কি শোকসভা? শোক প্রকাশের পর্ব শেষ না হওয়া পর্যন্ত আমরা কি এখানেই বসে থাকব? ওয়াকাপাগা জাতির প্রতিবেশী অন্য আরেকটি নিগ্রো জাতির মানুষ কাপালালো। প্রতিবেশীদের সম্বন্ধে অনেক তথ্যই তার জানা আছে। আত্মীয়র প্রশ্নের উত্তরে সে জানালো, বিদেশিদের উপস্থিতি এই সময়ে ওয়াকাপাগা জাতি পছন্দ করবে না, কারণ এখন তারা চপু মায়া নামক দেবতাকে পূজা নিবেদন করতে ব্যস্ত। আত্মীয় কিছু কিছু স্থানীয় ভাষা জানতেন। চপু মায়া কথাটির অর্থ তিনি বুঝতে পারলেন, মৃত্যু দূত। তিনি জিজ্ঞাসা করলেন, সেটা আবার কি, প্রেতাত্মা? না বাবা না, চপু মায়া হচ্ছে একটা কুমির। নদীতে আর জলাভূমিতে যেসব কুমির বাস করে তাদের মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ানক জন্তুটার নাম চপু মায়া। গতকাল নাইনি নামে মেয়েটিকে চপু মায়া নিয়ে গেছে। ঠিক 2 বছর আগে নাইনির বড় বোনকেও ওই জন্তুটা খেয়ে ফেলেছিল। 2 মেয়ে ছিল, যমজ বোন। আত্মীয় উত্তেজিত হয়ে উঠলেন। ওই হতচ্ছাড়া কুমিরটাকে মারার চেষ্টা না করে লোকগুলো তাকে পূজা করছে? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ বাবা না, ওয়াকাপাগারা তাকে খুশি করার চেষ্টা করছে। ওরা আশা করছে পুজো পেয়ে যদি চপু মায়া খুশি হয় তাহলে সে আর ওদের উপর হামলা করতে আসবে না। আফ্রিকায় আসার পর থেকেই কুমির সম্বন্ধে আত্মীয় যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তা থেকে তিনি বুঝেছেন ওই ভয়ঙ্কর সরীসৃপকে শায়েস্তা করতে পারে শুধু শক্তিশালী রাইফেল। স্থানীয় নিগ্রোদের বর্ষা আর তীর ধনুক কুমিরের শক্ত চামড়া ভেদ করে মর্মস্থলে আঘাত আনতে পারে না। কিন্তু জলে নামার জায়গাটাকে ঘিরে ফেলে ওয়াকাবাগা জাতি কুমিরের কবল থেকে আত্মরক্ষার চেষ্টা করে না কেন, সেই কথাটাই আত্মীয় সাহেবের জিজ্ঞাসা। অনেকবার সেই চেষ্টা হয়েছে, কিন্তু এখানে খুব বড় গাছ পাওয়া যায় না। হালকা গাছের গুঁড়ি দিয়ে বেড়া লাগিয়ে দেখা গেছে কোনো লাভ নেই। কুমির লেজের আঘাতে ওইসব বেড়া ভেঙে দেয় অনায়াসে। তাছাড়া জলে নেমে বেড়া লাগানোর সময় বহু মানুষ কুমিরের খপ্পরে প্রাণ হারায়। আত্মীয় বললেন, তা ওরা তাহলে ফাঁদ পাতে না কেন? ফাঁদের সাহায্যে ওই শয়তান জানোয়ারগুলোকে নিশ্চয়ই কাবু করা সম্ভব। আত্মীয়র কথা শুনে চমকে উঠল কাপালালো আর মোট বাহকের দল। বাওয়ানা বলে কি? অজ্ঞান অবোধকে জ্ঞান বিতরণ করার চেষ্টা করলো কাপালালো। চপু মায়া হচ্ছে ওয়াকাপাগাদের দেবতা। নিজের দেবতাকে কেউ কখনো ফাঁদ পেতে মারার চেষ্টা করতে পারে? অকাট্য যুক্তি। সত্যিই তো, দেবতা যতই অত্যাচার করুক সে দেবতা তো বটে। ঠিক আছে ঠিক আছে, কয়েকটা কুমিরকে আমি গুলি চালিয়ে দুনিয়া থেকে সরিয়ে দেব। এখন চটপট তাঁবু খাটিয়ে নিজেদের ব্যবস্থা নিজেরাই করে ফেলো। ওয়াকাপাগাদের সাহায্য তো আর পাওয়া যাবে না। একটা ভালো জায়গা বেছে নিয়ে তাঁবু ফেলার নির্দেশ দিল কাপালালো। তারপর সব লোকগুলোকে অন্যান্য কাজে লাগিয়ে দিল। কিন্তু হাজার কাজের মধ্যেও তার 2 চোখের সতর্ক দৃষ্টি ছিল আত্মীয়র উপর। অতএব আত্মীয় যখন সঙ্গীত ধ্বনি যেদিক থেকে ভেসে আসছে সেই দিকে পদচালনা করার উদ্যোগ করলেন, তৎক্ষণাৎ তার সামনে ছুটে এলো কাপালালো। না বাবা না, ওদিকে যেও না। কাপালালোর কণ্ঠস্বরে উদ্বেগের আভাস। কোথাও যাব না? ওখানে? আত্মীয় নদীর দিকে হাত দেখালেন। না, কুমিরদের উপর গুলি চালাতে যেও না। দারুণ উদ্বেগে কাপালালোর কণ্ঠস্বর কেঁপে গেল। ওখানে গেলে আর একটা সাদা মানুষের যেভাবে মৃত্যু হয়েছে তোমারও সেইভাবে মৃত্যু হবে। কি আজে বাজে বকছ? আত্মীয় ধমকে উঠলেন। এই অঞ্চলে কোনো সাদা মানুষ আসে না। নিতান্ত অনিচ্ছার সঙ্গে কাপালালো একটি ঘটনার উল্লেখ করল। ঘটনাটা ঘটেছিল অনেক দিন আগে। কাপালালো তখন বালক মাত্র। সেই সময়
জনৈক বেলজিয়ান শিকারীর কাছে মোট বাহকের কাজ করছিল কাপালালো। ওয়াকাপাগাদের আস্তানার কাছে এসে উক্ত শিকারী যখন শুনল বহু স্থানীয় মানুষ কুমিরের কবলে প্রাণ হারিয়েছে, তখনই সে জলাভূমিতে গিয়ে রাইফেল চালিয়ে নরখাদক সরীসৃপের সংখ্যা যথাসম্ভব কমিয়ে ফেলার সংকল্প করল। নিগ্রোরা তাকে নিষেধ করেছিল, শিকারী কারো কথায় কান দিল না। একটা ক্যানো অর্থাৎ বিশেষ ধরনের নৌকো নিয়ে কুমির শিকারে যাত্রা করল বেলজিয়ান শিকারী। তার সঙ্গে ছিল দুজন স্থানীয় মানুষ। শিকারীর কাছ থেকে প্রচুর হাতির মাংস পেয়ে লোক দুটি রাইফেলধারী শ্বেতাঙ্গকে সাহায্য করতে রাজি হয়েছিল। একদিন খুব ভোরে যাত্রা করল তিনটি মানুষ এবং জলার ধারে দাঁড়িয়ে তাদের লক্ষ্য করতে লাগলো মোট বাহকের দল। ওয়াকাপাগাদের জনতা এবং কাপালালো স্বয়ং। কিছুক্ষণ পরেই দূর থেকে ভেসে এলো রাইফেলের আওয়াজ। তারপরই জাগলো মনুষ্যকণ্ঠের অস্ফুট আর্তনাদ। জনতা বুঝল কুমিরের কবলে প্রাণ হারালো তিনটি দুঃসাহসী মানুষ। কেন নৌকাটাও নিখোঁজ হয়ে গেল। সেই সঙ্গে হারিয়ে গেল দাঁড় বৈঠা, নিগ্রোদের দুটি বর্শা ও শিকারীর রাইফেল। কাপালালোর গল্প শুনে সমস্ত ব্যাপারটা কি ঘটেছিল সহজেই অনুমান করতে পারলেন আত্মীয়। জলাভূমির মধ্যে কোনো একটি কুমিরকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বেলজিয়ান শিকারী। তারপরই আহত জন্তুটার আক্রমণে অথবা অন্য কোনো কুমিরের হামলার মুখে নৌকাটা ভেঙে চুরে ডুবে গিয়েছিল বলেই মনে হয়, কারণ একবারের বেশি গুলির শব্দ শোনা যায়নি। নৌকা চালিয়ে অকুস্থলে গিয়ে লোকগুলোর সন্ধান নেওয়ার সাহস কারোরই ছিল না। সে ধরনের চেষ্টা করেই বা কী লাভ হতো? জলের মধ্যে এক ঝাঁক মানুষ খেকো কুমিরের কবলে পড়লে তিনটি মানুষের পক্ষে কিছুতেই আত্মরক্ষা করা সম্ভব নয়। ওই অঞ্চলের জলাভূমি অসংখ্য নরখাদক কুমিরের বাসস্থান। কয়েক বছর আগে আরও একটি সাদা মানুষ এখানে এসেছিল। কাপালালো আবার বলতে শুরু করলো। সেই লোকটি ছিল ভারী সাহসী, প্রকাণ্ড জোয়ান। আমি নিজের চোখে দেখেছি সেই সাদা মানুষ হাতি, সিংহ আর মোষের সামনে গিয়ে ফটো তুলেছে। জন্তুগুলোর সামনে যাওয়ার সময় সে একটু ভয় পেত না। তার সঙ্গে রাইফেল থাকতো, সে গুলি চালিয়ে শিকারও করত। তার হাতের টিপ ছিল দারুণ ভালো, কোনো সময় গুলি ফসকাত না। ওই লোকটিও চপু মায়ার কথা শুনে তাকে মারতে গিয়েছিল। চপু মায়া হলো দেবতা, তাকে মারা কি সম্ভব? সেই সাদা মানুষটাকে খেয়ে ফেলেছিল চপু মায়া। কাপালালোর সঙ্গে কথাবার্তা চালিয়ে আত্মীয় বুঝলেন ওই লোকটি ছিল ইংল্যান্ডের মানুষ। ফটো তোলা এবং শিকার ছিল উক্ত ইংরেজের নেশা। আত্মীয় কাপালালোর মুখ থেকে ওই ইংরেজ শিকারী সম্বন্ধে আরও সংবাদ সংগ্রহ করেছিলেন। দিনের বেলা নাকি ঘুমিয়ে কাটাতো ইংরেজ, আর রাইফেল ও ক্যামেরা নিয়ে নদীর ধারে অপেক্ষা করত সারা রাত জেগে। খুব সম্ভব নদী তটে বিশ্রামরত কুমিরের ফটো তোলার চেষ্টা করেছিল সে, অথবা এমনও হতে পারে কুমির ও জলহস্তির দ্বন্দ্বযুদ্ধের বিরল দৃশ্য আলোকচিত্রে তুলে নেওয়ার জন্য সে ব্যগ্র হয়েছিল। তবে তার সঠিক উদ্দেশ্য কি ছিল সেটা আর জানা সম্ভব নয়, কারণ এক রাতে হঠাৎ অদৃশ্য হয়ে গেল সেই ইংরেজ শিকারী। অকুস্থলে গিয়ে গ্রামবাসীরা ভিজে মাটির উপর শিকারীর দেহের ছাপ এবং রাইফেল দেখতে পায়। ওইখানেই ছিল কুমিরের গুরুভার দেহের সুগভীর পদচিহ্ন। মাটির উপর দিয়ে মনুষ্য শরীর টেনে নিয়ে যাওয়ার চিহ্নও ছিল অত্যন্ত স্পষ্ট। শিকারী যে হঠাৎ নিদ্রার আবেশে অসাবধান হয়ে পড়েছিল এবং সেই সুযোগে জল থেকে ধূর্ত চপু মায়া যে শিকারীর নিদ্রাকে চিরনিদ্রায় পরিণত করে দিয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কাপালালোর বিবৃতি শুনে আত্মীয়র বক্তব্য হল, নদীগর্ভে অবস্থিত অসংখ্য কুমিরের মধ্যে যে কোনো একটি জীবের পক্ষেই শিকারীকে গ্রাস করা সম্ভব, কিন্তু স্থানীয় নিগ্রোরা ওই লোকটির মৃত্যুর জন্য চপু মায়াকে দাবি করেছে কোন প্রমাণের জোরে? উত্তরে কাপালালো জানালো, পায়ের ছাপ দেখেই স্থানীয় মানুষ বুঝতে পেরেছিল উক্ত শিকারীর হত্যাকারী হচ্ছে
চপু মায়া স্বয়ং। ওই বিরাট কুমিরটার পদচিহ্নের বৈশিষ্ট্য স্থানীয় নিগ্রোদের সুপরিচিত। পায়ের ছাপ শনাক্ত করতে তাদের ভুল হয়নি একটুও। কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল কাপালালো। সঙ্গীত ধ্বনি এবার এগিয়ে আসছে তাদের দিকে। যেদিক থেকে গানের আওয়াজ ভেসে আসছিল সেই দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করেই আত্মীয়র দিকে ফিরল কাপালালো। ভাবানা, কয়েকটা দিন এখানে থেকে যাও। এমন ভাব করবে যেন তুমি এখানকার কোনো খবরই রাখো না। দুটি কুমারী মেয়ে মারা পড়েছে, আর দুজনেই হচ্ছে যমজ। কাজেই এবার একটা অদ্ভুত ঘটনা ঘটবে। কোনো সাদা মানুষ চোখে যা দেখেনি সেই আশ্চর্য জাদুর খেলা দেখতে পাবে তুমি। শুধু একটু ধৈর্য চাই। পথের বাঁকে এইবার আত্মপ্রকাশ করল একটি ছোট খাটো মানুষ। দুটি মেয়েকে টানতে টানতে নিয়ে আসছিল ওই লোকটি। তার পিছনে হই হই করতে করতে ছুটছিল শত শত লোকের জনতা। আত্মীয় এবং তার সঙ্গীদের পাশ কাটিয়ে ছুটে গেল সবাই। কেউ তাদের দিকে ফিরেও তাকালো না। আমাকে বিশ্বাস করো ভাবানা, কাপালালো বলল। আমি তোমাকে সাহায্য করব। তুমি এখানে কয়েকটা দিন থেকে যাও। জায়গাটা ছিল খুব গরম আর কটু গন্ধে পরিপূর্ণ। তবু আত্মীয় স্থান ত্যাগ করলেন না। সেই রাতেই তিনি স্থির করলেন কয়েকটা দিন কাপালালোর কথা মতো চলবেন। ভালোই করেছিলেন বলতে হবে। জায়গাটা ছেড়ে চলে গেলে এক আশ্চর্য দৃশ্য থেকে তিনি বঞ্চিত হতেন। দৈর্ঘ্যে ৩৫ ফুট এবং ওজনে ৪ টন এক মহাশক্তিধর অতিকায় দানবের বিরুদ্ধে মৃত্যুপণ যুদ্ধে অবতীর্ণ হয়েছিল একটি নগণ্য মানুষ। এবং সেই চমকপ্রদ দ্বন্দ্বযুদ্ধের দৃশ্যটিকে সচক্ষে দর্শন করার সুযোগ পেয়েছিলেন আত্মীয় কর্তৃক। যথা সময়ে উক্ত ঘটনার বিবরণ শ্রোতাদের শ্রুতিগোচর হবে। ওয়াকাপাগাদের বিশ্বাস অর্জন করতে প্রায় ১ সপ্তাহ লাগল। ওয়াকাপাগা এক আদিম জাতি। আধুনিক সভ্যতার সংস্পর্শে আসতে তারা অনিচ্ছুক। তাদের দোষ দেওয়া উচিত নয়। বেলজিয়ানরা কঙ্গোতে উপনিবেশ স্থাপন করার পর ওয়াকাপাগাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে এমন কথা বলা যায় না। বেলজিয়ান শাসক ওয়াকাপাগাদের কাছ থেকে ট্যাক্স আদায় করবার চেষ্টা করেছিল, কোনো লাভ হয়নি। তারা ১ পয়সাও রোজগার করে না, ট্যাক্স দেবে কোথা থেকে? তখন তাদের ভিতর থেকে শক্ত সমর্থ লোকগুলোকে বেলজিয়ান সরকার ধরে নিয়ে গেল রাস্তা তৈরির কাজের জন্য। অর্থাৎ বেগার খেটে তাদের খাজনা দিতে হবে। এর মধ্যে আবার ওয়াকাপাগাদের আস্তানায় হলো এক পাদ্রির আবির্ভাব। খ্রিস্ট ধর্মের মাহাত্ম্য প্রচার করার সঙ্গে সঙ্গে পাদ্রি সাহেব ওয়াকাপাগা জাতির রীতিনীতির নিন্দাও শুরু করলেন। স্থানীয় মানুষ ক্ষেপে গেল। ব্যাপারটা শেষ পর্যন্ত কতদূর গড়াতো বলা মুশকিল, কিন্তু সমস্ত সমস্যার সহজ সমাধান করে দিল চপু মায়া। সুযোগ বুঝে সে একদিন পাদ্রি সাহেবকে টপ করে খেয়ে ফেলল। ওই সঙ্গে বেলজিয়ান অফিসারটিকেও যদি চপু মায়া ফলার করে ফেলতো তাহলে ওয়াকাপাগারা অনেক ঝামেলা থেকে বেঁচে যেত। আত্মীয়র মন্তব্য শুনে ওয়াকাপাগাদের জাদুকর বিরস বদনে ঘাড় নেড়েছিল। লোকটির সঙ্গে অনেক সৈন্য ছিল যে। যাই হোক, বেলজিয়ান সরকারের আচার আচরণ ওয়াকাপাগারা মোটেই পছন্দ করত না। পূর্বে উল্লিখিত বেলজিয়ান ও ইংরেজ শিকারীর মৃত্যুর পর তাদের গ্রামে সরকারি তদন্ত শুরু হয়েছিল। শিকারীদের অপঘাত মৃত্যুর জন্য ওয়াকাপাগা জাতির উপর মোটা টাকার জরিমানা ধার্য করা হলো এবং সেই টাকা পাওয়া গেল না বলে স্থানীয় শ্বেতাঙ্গ শাসক ওয়াকাপাগাদের ভিতর থেকে অনেকগুলো জোয়ান মানুষ নিয়ে গেলেন বেগার খাটার জন্য। অর্থাৎ বেগার খেটেই জরিমানার টাকা শোধ দিতে হবে। এমন সব ঘটনার পর আত্মীয় সাহেবকে দেখে গ্রামের লোক যদি ভাব জমানোর জন্য এগিয়ে না আসে তাহলে তাদের দোষ দেয়া যায় না। আত্মীয় তাদের দোষ দেননি। তবে ওয়াকাপাগাদের মনোভাব দেখে তার মনে হয়েছিল সঙ্গে একদল সৈন্য থাকলে নিরাপত্তা সম্বন্ধে
কিছুটা নিশ্চিন্ত হওয়া যেত। অবশ্য সৈন্য না থাকলেও কাপালালো ছিল। ছোটখাটো একটা সৈন্যদলের চাইতে কাপালালোর একক উপস্থিতি যে অনেক বেশি প্রয়োজনীয় সে বিষয়ে আত্মীয় ছিলেন সম্পূর্ণ নিঃসন্দেহ। কয়েকটা দিনের মধ্যে ওয়াকাপাগাদের সর্দার, জাদুকর প্রভৃতি মাতব্বর শ্রেণীর হোমরা চোমরাদের সঙ্গে মেলামেশা করে কাপালালো তাদের বুঝিয়ে দিল আত্মীয় গোত্রী লোকটা খারাপ নয় এবং সরকারের সঙ্গে ওই সাদা মানুষটার কোনো সম্পর্ক নেই। কাপালালো আরও বলল যে যদি ওয়াকাপাগারা তাদের জাদুর খেলা আত্মীয়কে দেখাতে রাজি হয় তাহলে তিনি তাদের অনেক টাকা দেবেন। ওই টাকা বেলজিয়ান শাসকের হাতে তুলে দিলে আর বেগার খাটার জন্য তাদের লোকগুলোকে সরকার ধরে নিয়ে যাবে না। বেলজিয়ান কঙ্গোতে প্রবেশ করবার আগে আত্মীয় একটা $50 বিল ভাঙিয়ে বেলজিয়ান মুদ্রায় খুচরো করে নিয়েছিলেন। সেই খুচরো টাকার পরিমাণ কম নয়। 3টি থলে ভর্তি টাকা যখন আত্মীয় তুলে দিলেন ওয়াকাপাগা সর্দারের হাতে তখন আর তার সদিচ্ছায় কারো সন্দেহ রইল না। ওয়াকাপাগা জাতির মধ্যে যে মানুষটিকে সবচেয়ে জ্ঞানী ও বুদ্ধিমান বলে মনে করা হয় এবং যার কথা স্থানীয় অধিবাসীদের কাছে বেদবাক্যের মতোই অভ্রান্ত, সেই মাতুঙ্গ নামক ব্যক্তিটি বলে উঠল, বাবানা আমার বন্ধু, তাকে সবকিছুই দেখানো হবে আগামীকাল। মাতুঙ্গর কথায় সম্মতি জানিয়ে দিয়ে বলে উঠল সর্দার, আবার নদীর ধারে কুমারী মেয়েরা নাচবে। ওরা নাচবে চপু মায়ার জন্য এবং বাওয়ানার জন্য। আধুনিক সভ্যতা যাদের স্পর্শ করেনি সেই সব আদিম জাতি খুব সরল ও বিশ্বাসী হয়। ওয়াকাপাগা জাতিও এই নিয়মের ব্যতিক্রম নয়। একবার বন্ধুভাবে গ্রহণ করার পর তারা আত্মীয়র কাছে কিছুই গোপন করার চেষ্টা করল না। কাপালালো যে জাদুর খেলার উল্লেখ করেছিল এইবার সেই জাদু রহস্য খোলাখুলিভাবে জানতে পারলেন আত্মীয়। পরপর 2টি যমজ ভগ্নীকে অবিবাহিত অবস্থায় ভক্ষণ করেছে চপু মায়া। এখন ওয়াকাপাগা জাতির সামাজিক নিয়ম অনুসারে ওই কন্যা দুটির পিতাকে হত্যাকারীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কারণও বুঝিয়ে বলা হলো, যদি যুদ্ধে কন্যাদের পিতা নিহত হয় তাহলে তার আত্মা কুমিরের উদরে আবদ্ধ কন্যা দুটিকে উদ্ধার করে নিয়ে যাবে আর এক পৃথিবীতে। সেখানে শোক দুঃখ নেই, আছে শুধু আনন্দ। আর যদি কন্যাদের পিতা যুদ্ধে জয়ী হয় তবে কুমিরের পেট চিরে সে কন্যা দুটিকে বন্দি অবস্থা থেকে মুক্ত করবে এবং মুক্ত আত্মা দুটি সর্বদাই পিতার সঙ্গে থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে সুখে আনন্দে পরিপূর্ণ করে রাখবে। তাদের চেষ্টায় পিতৃদেবের ধন সম্পদও বৃদ্ধি পাবে। চপু মায়ার কবলে নিহত যমজ ভগিনীদের পিতার নাম নগুরা গুড়া। লোকটির দিকে তাকিয়ে আত্মীয় স্তম্ভিত হয়ে গেলেন। ক্ষীণকায় শান্তশিষ্ট এই বয়স্ক মানুষটি লড়াই করবে নরভুগ অতিকায় কুমিরের সঙ্গে? অসম্ভব। নিশ্চয়ই তিনি কোথাও ভুল করছেন। তুমি কি বলতে চাও? নগুরা গুড়ার দিকে আঙুল দেখিয়ে জাদুকর মাতুঙ্গকে জিজ্ঞাসা করলেন আত্মীয়। ওই লোকটি চপু মায়ার সঙ্গে লড়াই করবে? হ্যাঁ বাবানা। একা? ওর হাতে রাইফেল থাকবে তো? ও একাই লড়বে, ওর হাতে রাইফেল থাকবে না। জাদুকরের কুটিরের মধ্যে চুপ করে বসেছিল নগুরা গুড়া। মাথা নেড়ে সে মাতুঙ্গর কথায় সায় দিল। আবার আত্মীয়র প্রশ্ন, তবে বোধহয় বিশেষ ধরনের কোনো ফাঁদ নিয়েও লড়াই করবে? না বাবানা, ফাঁদের সাহায্য ছাড়াইও লড়বে। ওর হাতে থাকবে একটা ছুরি আর একটা দড়ি। একমাত্র ওর নিজস্ব ডান হাতটা ছাড়া আর কেউ ওকে সাহায্য করতে আসবে না। নগুরা গুড়া নামক ছোটখাটো মানুষটি আবার মাথা নেড়ে সম্মতি জানালো। জাদুকর মাতুঙ্গ বলল, চপু মায়া যখন বোঝে বিপদের ভয় বিশেষ নেই তখনই সে দেখা দেয়।
আর ওয়াকা পাকাদের পক্ষে চপু মায়ার মোকাবিলা করার ওই একটি সুযোগই আছে। দড়ি আর ছুরি হচ্ছে একমাত্র অস্ত্র যা দিয়ে চপু মায়ার সঙ্গে লড়াই করা যায়। মাতুঙ্গর কণ্ঠ শান্ত, নিরুদ্বেগ। আত্মীয় সবিস্ময়ে দেখলেন নগুরাগুড়ার ভাবভঙ্গিতেও কিছুমাত্র উত্তেজনার চিহ্ন নেই। অসম্ভব আত্মবিশ্বাস আর সাহসের অধিকারী না হলে কোনো মানুষই নরখাদক কুমিরের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে নামার আগে এমন নিশ্চিন্তভাবে বসে থাকতে পারে না। মাতুঙ্গর গলার স্বর আত্মীয়র কানে এলো, তুমি নিজের চোখেই সব দেখবে। নগুরাগুড়া সায় দিল এবারও। সময় এলো কয়েক সপ্তাহ পরে। অন্তর্বর্তী দিনগুলো অবশ্য একঘেয়ে লাগেনি আত্মীয়র কাছে। প্রত্যেক দিন বাদ্য সহযোগে নৃত্য গীত চলত নদীর ধারে। রোদের তাপ থেকে আত্মরক্ষা করার জন্য একটা ছায়া ঘেরা জায়গা বেছে নিতেন আত্মীয়। তারপর সেখানে বসে উপভোগ করতেন ওয়াকা পাকা জাতির নৃত্যগীতের অনুষ্ঠান। ঢালের উপর বর্ষাদণ্ডের আঘাতে বাজনা বাজিয়ে গান গাইত যুবকের দল। নাচতে নাচতে নদীর জলে নামতো কয়েকটি কুমারী মেয়ে। গায়ের জামা আর মাথার টুপি খুলে ভাসিয়ে দিত জলে। পরক্ষণেই নদীর বুক ছেড়ে ঊর্ধ্বশ্বাসে উঠে আসতো সেইখানে যেখানে বসে আছে নগুরাগুড়া। মুহূর্তের মধ্যে কাছাকাছি দুটি মেয়ের হাত চেপে ধরত নগুরাগুড়া। তারপর চারদিকে দণ্ডায়মান জনতার বুহ ভেদ করে ছুটত মেয়ে দুটিকে হাত ধরে। সমবেত জনতাও চিৎকার করতে করতে ছুটত তাদের পিছনে। কোলাহল থেমে যেত ধীরে ধীরে। পরিশ্রান্ত লোকগুলো কুটিরে প্রবেশ করত আহারাদি সাঙ্গ করে বিশ্রাম নেবার জন্য। বহুদিন আফ্রিকাতে কাটিয়ে কয়েকটি বিষয়ে আত্মীয় খুব সচেতন হয়ে উঠেছিলেন। আমেরিকা ও ইউরোপের অধিকাংশ মানুষই নিগ্রোদের জাদুবিদ্যার অনুষ্ঠান প্রভৃতিকে বুজরুকি বলে উড়িয়ে দেয়, কিন্তু আত্মীয় জানতেন এই অনুষ্ঠানগুলো মোটেই বুজরুকি নয়। ওইসব ক্রিয়াকলাপের সঙ্গে জড়িয়ে আছে মনস্তত্ত্বের জটিল বিজ্ঞান। জাদুকররা মনুষ্য চরিত্র সম্পর্কে, বিশেষত তার নিজের জাতির মনস্তত্ত্ব সম্পর্কে দস্তুর মতো ওয়াকিবহাল। তারা খুব ভালোভাবেই জানে মানুষের চরিত্রগত বৈশিষ্ট্যকে কেমন করে কাজে লাগাতে হয়। উদাহরণস্বরূপ নদীর ধারে নাচ গান ও অন্যান্য অনুষ্ঠানের ব্যাপারগুলোকে ধরা যাক। রোজ সকালে তুমুল কোলাহল তুলে একই দৃশ্যে বারবার অভিনয় করার ফলে স্থানীয় মানুষের মনে দুর্ঘটনার স্মৃতি খুব দাগ কেটে দেবে। তারা ভবিষ্যতে অসাবধান হবে না, সুতরাং দুর্ঘটনার সংখ্যাও কমবে। নদীর ধারে চিৎকার চেঁচামেচির ফলে কুমিরের দল হবে ক্ষুব্ধ ও বিরক্ত। সুযোগ পাওয়া মাত্র তারা মানুষকে আক্রমণ করবে। অর্থাৎ নগুরাগুড়াকে যাতে চপু মায়া এগিয়ে এসে আক্রমণ করে সেই ব্যবস্থাই হচ্ছে। প্রতিদিন মেয়েদের গায়ের জামা আর মাথার টুপি ভেসে যাচ্ছে চপু মায়ার আস্তানার দিকে। ওইসব জিনিসগুলো থেকে ক্রমাগত প্রিয় খাদ্যের গন্ধ পেতে পেতে নরমাংসের লালসায় ক্ষিপ্ত হয়ে উঠবে ওয়াকা পাগাদের নরখাদক দেবতা। যুদ্ধের জন্য প্রস্তুত নগুরাগুড়ার দিকে চপু মায়াকে আকৃষ্ট করার এটাও এক অভিনব কৌশল। রণক্ষেত্র সাজানোর সঙ্গে সঙ্গে চপু মায়ার প্রতিদ্বন্দ্বী যোদ্ধাটিকেও প্রস্তুত করা হচ্ছিল ধীরে ধীরে। কুটিরের মধ্যে প্রতিদিন সঙ্গোপনে মাতুঙ্গ যে কি মন্ত্র দিত নগুরাগুড়ার কানে, সে কথা জানা সম্ভব নয় আত্মীয়র পক্ষে। কিন্তু ছোটখাটো মানুষটির মধ্যে মাতুঙ্গর প্রভাব যে বিরাট পরিবর্তন এনে দিয়েছিল সে বিষয়ে সন্দেহ নেই। নিপুণ কর্মকার যেমন ভোঁতা লোহাকে শান দিতে দিতে ধারালো অস্ত্রে পরিণত করে, ঠিক তেমনিভাবেই জাদুকর মাতুঙ্গর হাতে শান খেতে খেতে ঝরে পড়ছিল নগুরাগুড়ার আলস্য, অবসাদ আর আতঙ্কের অনুভূতি। তুচ্ছ মানবের ক্ষুদ্র দেহের অন্তঃস্থল ভেদ করে জন্মগ্রহণ করছিল এক প্রতিহিংসা পরায়ণ দৈত্য। নগুরাগুড়ার মুখের দিকে তাকিয়ে আত্মীয় বুঝতে পারলেন সে বদলে যাচ্ছে। তার চোখের দৃষ্টি
চোয়ালের কাঠিন্য আর দৃঢ় পদক্ষেপ থেকে বোঝা যায় নগুরাগুড়ার ভিতর জেগে উঠেছে অদম্য আত্মবিশ্বাস। নরখাদক অতিকায় কুমিরের সঙ্গে দৈরথ রণে অবতীর্ণ হতে সে একটু ভীত নয়। এমনকি আত্মীয় সাহেবেরও একসময় মনে হলো একটা কুমিরকে হাতাহাতি লড়াইয়ে মেরে ফেলা এমন কি কঠিন কাজ। দুর্ভেদ্য বর্মের মতো কঠিন চর্মে আবৃত ৩৫ ফুট লম্বা ধূর্ত ও হিংস্র নরভুকের বিরুদ্ধে ছুরিকা সম্বল একটি মানুষের জয়লাভ করার সম্ভাবনা খুব স্বাভাবিক বলেই মনে হয়েছিল আত্মীয়র কাছে। এও কি মন্ত্রের প্রভাব না মনস্তত্ত্বের মহিমা? সোম, মঙ্গল, বুধ ৩ দিন হল নাচ গান প্রভৃতি সব অনুষ্ঠান বন্ধ। নদী তট নির্জন, মেয়েরাও নদী থেকে জল আনতে যায় না। জাদুকর মাতুঙ্গর নির্দেশ কেউ যেন নদীর ধারে না আসে। আবার নতুন আদেশ না পাওয়া পর্যন্ত এই ব্যবস্থাই রাখতে হবে। বৃহস্পতিবার সকালে পা টিপে টিপে সন্তর্পণে কাপালালো প্রবেশ করল আত্মীয় তাঁবুতে। তারপর তাকে নিয়ে বেরিয়ে গেল বাইরে। কাপালালোর কথা মতো তাকে অনুসরণ করলেন আত্মীয়। কুটিরে কুটিরে বন্ধ দ্বার, এমনকি ছাগলদেরও দেখা যাচ্ছে না। ফিস ফিস করে কাপালালো জানালো, যতক্ষণ পর্যন্ত মাতুঙ্গ আদেশ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত একটি প্রাণীও কুটিরের বাইরে আত্মপ্রকাশ করবে না। মাতুঙ্গ জানিয়েছে বাওয়ানার রাইফেলের শব্দই হচ্ছে গ্রামবাসীদের বেরিয়ে আসার সংকেত। লোকজনের উপস্থিতি বা কথাবার্তার শব্দে জাদুবিদ্যা প্রয়োগের ব্যাঘাত হতে পারে বলেই নাকি এই ব্যবস্থা। সমগ্র এলাকার মধ্যে শুধু একটা ছাক কণ্ঠের ব্যা ব্যা ধ্বনি ছাড়া অন্য কোনো শব্দ নেই। ছাগলের গলার আওয়াজটা ভেসে আসছিল কুয়াশায় ঢাকা নদী তট থেকে। নদীর ধারে পৌঁছে একটা গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ছাক শিশুকে দেখতে পেলেন আত্মীয়। নিতান্তই কচি বাচ্চা কুমিরের প্রিয় খাদ্য। কথা না বলে প্রায় ৩০ ফুট দূরে অবস্থিত আর একটা গাছের দিকে অঙ্গুলি নির্দেশ করল কাপালালো। গাছটা খুব শক্ত কিন্তু নমনীয়। ওয়াকাপাগারা ওই জাতের গাছ থেকেই তাদের ধনুক তৈরি করে। আত্মীয় দেখলেন নির্দিষ্ট গাছটির ডগার দিকে একটা দড়ি বাঁধা আছে। দড়ির পাক খুব আলগা অবস্থায় ঝুলতে ঝুলতে ছাক শিশুর কাছাকাছি গিয়ে অদৃশ্য হয়েছে। ঘন সন্নিবিষ্ট একটা ঝোপের কাছে আত্মীয়কে টেনে নিয়ে গেল কাপালালো। তারপর পাশেই সে গুঁড়ি মেরে বসল। সঙ্গে সঙ্গে একটু দূরে আর একটা ঝোপের ভিতর থেকে আত্মপ্রকাশ করল আরও দুটো মনুষ্য মূর্তি। একজন হচ্ছে নগুরাগুড়া, তার ডান হাতের পুরো বাহু থেকে কবজি পর্যন্ত জড়িয়ে অবস্থান করছে গাছের পুরু আবরণ বা ব্যান্ডেজ। অপর লোকটি মাতুঙ্গ, তার হাতে একটা অদ্ভুত অস্ত্র। সে যখন নিচু হয়ে মাটি থেকে দড়ির ঝুলে পড়া অংশটা তুলে হাতের অস্ত্রটার মাঝামাঝি জায়গায় জড়িয়ে নিচ্ছে, ঠিক তখনই বস্তুটির স্বরূপ নির্ণয় করতে পারলেন আত্মীয়। জিনিসটা হচ্ছে দোফলা ছুরি। দুটো ধারালো ফলার মাঝখানে বসানো আছে শক্ত কাঠের বাঁট। কাঠের বাঁটের মাঝখানে শক্ত করে দড়িটা বেঁধে মাতুঙ্গ হঠাৎ নগুরাগুড়ার কাঁধ চেপে ধরল। জোরে একটা ঝাঁকুনি দিয়ে সে দড়ি বাঁধা দোফলা ছুরিটা তুলে দিল নগুরাগুড়ার হাতে। একবার তীব্র দৃষ্টিতে নগুরাগুড়ার চোখের দিকে তাকালো মাতুঙ্গ। আবার ঝাঁকুনি। খুব জোরে মাথা নাড়ল নগুরাগুড়া। তারপর ঘুরে গিয়ে ছাক শিশুর নিকটবর্তী গাছটার পিছনে বসে পড়ল। আত্মীয়র মনে হলো জাদুকর মাতুঙ্গর চোখের দৃষ্টি থেকে যেন এক অদৃশ্য শক্তি ধাক্কা মেরে নগুরাগুড়ার দেহটাকে যথাস্থানে বসিয়ে দিল। এতক্ষণে সমস্ত পরিকল্পনাটা আত্মীয়র কাছে পরিষ্কার হলো। নগুরাগুড়ার সর্বাঙ্গে যে তৈলাক্ত বস্তুটি মাখানো আছে সেই পদার্থটির গন্ধ মানুষের গায়ের গন্ধ ঢেকে রাখবে।
ছাগ শিশুর ক্রন্দনে আকৃষ্ট হয়ে এগিয়ে এলেও চপু মায়া তার ঘ্রাণশক্তির সাহায্যে মানুষের উপস্থিতি বুঝে সতর্ক হবার সুযোগ পাবে না। তারপর কি ঘটবে সহজেই অনুমান করা যায়। আচম্বিতে একটা মানুষকে আত্মপ্রকাশ করতে দেখলেই কুমির তেড়ে যাবে। মুহূর্তের জন্য খুলে যাবে দুই চোয়ালের প্রকাণ্ড হাঁ। পরক্ষণেই শত্রুকে মুখ গহ্বরে বন্দি করার চেষ্টায় সশব্দে বন্ধ হয়ে যাবে দন্তসজ্জিত দুই চোয়ালের মরণ ফাঁদ। সেই হাঁ করা মুখের সুযোগ নেবে নগুড়াগুড়া। পলকের মধ্যে কুমিরের মুখগহ্বরে হাত ঢুকিয়ে এমন কায়দায় সে ছুরিটা ধরবে যে কুমিরের মুখ বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দংশনের চাপে ছুরির দুটো ফলাই সরীসৃপের মুখের ভিতর নরম মাংস ভেদ করে এফোর ওফোর হয়ে বসে যাবে। কিন্তু দুটো ধারালো ফলার মাঝখানে অবস্থিত শক্ত কাঠের টুকরোটার জন্য কুমির মুখের হাঁ সম্পূর্ণ বন্ধ করতে পারবে না এবং সেই একটুখানি ফাঁকের ভিতর থেকেই চট করে হাত টেনে নিরাপদ ব্যবধানে সরে যাবে নগুড়াগুড়া। অসম্ভব, আত্মীয় ভাবলেন। এ হচ্ছে উন্মাদের চিন্তা। এটুকু কাঠের টুকরো কখনোই কুমিরের প্রচণ্ড দুই চোয়ালের চাপ উপেক্ষা করে টিকে থাকতে পারবে না। নগুড়াগুড়ার ডান হাত ধরা পড়বে কুমিরের মুখের মধ্যে। জন্তুটা যদি তাকে জলের ভিতর না নিয়ে যায় তাহলেও লোকটার বাঁচার আশা নেই, কারণ কামড়ের চাপে তার হাতখানা নিশ্চয়ই দেহ থেকে বিচ্ছিন্ন হবে এবং ক্ষতস্থানে গ্যাংগ্রিনের পচন ক্রিয়া শুরু হয়ে লোকটিকে মৃত্যু অবধারিত করে দেবে। নগুড়াগুড়ার অবস্থা বুঝে উদ্বিগ্ন হয়ে উঠলেন আত্মীয়। উদ্ভিদের বন্ধন জাল থেকে রাইফেলটাকে তিনি মুক্ত করে নিলেন। তারপর যথাসম্ভব নিঃশব্দে সেফটি ক্যাচ সরিয়ে আগ্নেয়াস্ত্রের সাইট 20 গজের মধ্যে করতে সচেষ্ট হলেন। হঠাৎ রাইফেলের উপর এসে পড়ল একটা হাত। আত্মীয় চমকে উঠলেন। হাতের অধিকারী জাদুকর মাতুঙ্গ। জাদুকরের দুই চোখের গভীর দৃষ্টি আত্মীয়কে তার প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিল। তিনি বলেছিলেন কোনো কারণেই মানুষ ও সরীসৃপের দ্বন্দ্বযুদ্ধে হস্তক্ষেপ করবেন না। মাতুঙ্গর ঠোঁট নড়ে উঠল। কোনো শব্দ হলো না, কিন্তু ওষ্ঠাধরের কম্পন দেখে তার বক্তব্য বুঝতে পারলেন আত্মীয়। চপু মায়া আসছে, তুমি একটু নড়বে না। ছাগ শিশুর কান্না তখন অসহ্য হয়ে উঠেছে। চুপ করে অনেকক্ষণ একভাবে বসে থাকার জন্য আত্মীয় সর্বাঙ্গ আড়ষ্ট। মনে হচ্ছে কিছুই ঘটবে না। কুয়াশা সরে যাচ্ছে। আত্মীয় ঘাড় ঘুরিয়ে ঘড়ি দেখলেন। ঘড়ির কাঁটা বলছে এখানে আসার পর 20 মিনিট পেরিয়ে গেছে। হঠাৎ মাতুঙ্গর কনুইয়ের চাপ পাঁজরের উপর অনুভব করলেন আত্মীয়। দুই চোখের দৃষ্টি এদিক ওদিক চালিত করলেন তিনি। কিছুই নজরে পড়ল না। কোনো অস্বাভাবিক শব্দ তার কানে এলো না। নগুড়াগুড়া বসে আছে পাথরের মূর্তির মতো। তার পিঠের মাংসপেশিতে এতটুকু কম্পনের সাড়া নেই। একইভাবে কাঁদছে ছাগলের বাচ্চা। আত্মীয় চোখে কানে পরিস্থিতির কোনো পরিবর্তন ধরা পড়ল না। হঠাৎ আত্মীয় সাহেবের পাঁজরের উপর থেকে কনুয়ের চাপ সরে গেল। মাতুঙ্গ কি করে ভয়ঙ্করের আগমন বার্তা পেয়েছিল বলা যায় না, কিন্তু নদীর জলে একটা হলদে সবুজ বস্তুর চলমান অস্তিত্ব এইবার আত্মীয় চোখে পড়ল। ছাগ শিশুর ভয়ার্ত দৃষ্টি এখন নদীর দিকে। আর্তস্বর তীব্র থেকে তীব্রতর। ধীরে ধীরে নিঃশব্দে নদীর জলে স্পষ্ট হয়ে উঠল প্রকাণ্ড মাথা। আত্মীয়র মনে হলো তিনি স্বপ্ন দেখছেন। এমন প্রকাণ্ড কুৎসিত মস্তকের অস্তিত্ব বাস্তবে কল্পনা করা যায় না। জল ছেড়ে উঠে এলো ওয়াকা পাগাদের নরখাদক দেবতা অতিকায় কুমির চপু মায়া। দড়িতে বাঁধা ছাগল বাচ্চার কয়েক ফুট দূরে এসে থমকে দাঁড়ালো কুমির। আত্মীয় বুঝলেন এইবার সে শিকারকে কামড়ে ধরবে। হঠাৎ চেঁচিয়ে উঠল মাতুঙ্গ। চিৎকারটা বোধহয় যুদ্ধের সংকেত। মুহূর্তের মধ্যে গাছের আড়াল থেকে লাফ মেরে বেরিয়ে এলো নগুড়াগুড়া। ছাগ শিশুর মাথার উপর দিয়ে মেলে দিল প্রসারিত দক্ষিণ হস্ত।
বিদ্যুৎ বেগে এগিয়ে এসে শত্রুকে আক্রমণ করলো চোভুমায়া। সশব্দে খুলে গেল দুই ভয়ঙ্কর চোয়াল। একটা তুচ্ছ মানুষের দুর্বল হাত লক্ষ্য করে এগিয়ে এলো চোভুমায়ার দন্ত কণ্টকিত করাল মুখগহ্বর। পরক্ষণেই আবার ভীষণ শব্দে চোয়াল দুটি বন্ধ হয়ে গেল। কুমির বুঝি বজ্র কঠিন দংশনে চেপে ধরল শত্রুর হাত। আত্মীয় চমকে উঠলেন। না, নগুড়াগুড়া সরে এসেছে। তার ডান হাত এখনো অক্ষত অবস্থায় দেহের সঙ্গে সংলগ্ন, কিন্তু যে অস্ত্রটা একটু আগেও তার ডান হাতের মুঠির মধ্যে ছিল, সেই দোফলা ছুরিটাকে আর যথাস্থানে দেখা যাচ্ছে না। চোভুমায়া পিছনে দুই পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। পরক্ষণেই এক প্রকাণ্ড ডিগবাজি খেয়ে শূন্য পথে প্রায় 15 ফিট উচ্চতা অতিক্রম করে তার বিশাল দেহ এসে পড়ল নদী গর্ভে। ফোয়ারার মতো ছিটকে উঠল জল। চোভুমায়া হলো অদৃশ্য। তারপর নদীর জল তোলপাড় করে জাগলো ঢেউয়ের পর ঢেউ। থরথর করে কাঁপতে লাগলো গাছে বাঁধা দড়ি। জলের তলায় আত্মগোপন করে চোভুমায়া প্রাণপণে ছুরি আর দড়ির মারাত্মক আলিঙ্গন থেকে মুখগহ্বরকে মুক্ত করতে চাইছে। আত্মীয় বুঝলেন দ্বন্দ্বযুদ্ধের পালা শেষ। জয়ী হয়েছে নগুড়াগুড়া। সঠিক সময় জ্ঞান, ক্ষিপ্রতা এবং সংযত স্নায়ুর সাহায্যে ওই মানুষটি অসম্ভবকেও সম্ভব করে তুলেছে। কিন্তু চরম মুহূর্তে অসীম সাহস ও দক্ষতার পরিচয় দিলেও বিপদ কেটে যেতেই নগুড়াগুড়ার অবস্থা হয়েছে নির্জীব জড় পদার্থের মতো। নদীর বুক থেকে ছিটকে এসে জলের ধারা তার সর্বাঙ্গ ভিজিয়ে দিচ্ছে, তবু তার খেয়াল নেই। চোখ পাকিয়ে সে তাকিয়ে আছে আলোড়িত জলরাশির দিকে। মনে হচ্ছে এত বড় জীবটাকে সে যে স্বহস্তে মর্মঘাতী আঘাতে পর্যুদস্ত করেছে। ঘটনার এই সত্যতা তার নিজের কাছেই এখন অবিশ্বাস্য। মাতুঙ্গ তাড়াতাড়ি এগিয়ে এসে একটা হাত রাখলো নগুড়াগুড়ার কাঁধের উপর। আত্মীয় জানতেন তার অনুচর কাপালালো ওই অঞ্চলের এক সাহসী শিকারী, কিন্তু তিনি দেখলেন ঘটনার ভীষণতা তাকেও স্তম্ভিত করে দিয়েছে। সম্মোহিত মানুষের মতোই নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে কাপালালো। নদীর বুক থেকে প্রবল বেগে উঠে আসছে উচ্ছ্বসিত জলধারা। সবেগে দুলছে বৃক্ষে আবদ্ধ লম্ববান রজ্জু। চোভুমায়ার বিশাল দেহ জলের তলায় অদৃশ্য থাকলেও তার মৃত্যুকালীন আক্ষেপ নদী তটে দণ্ডায়মান দর্শকের কাছে অতিশয় স্পষ্ট। কিন্তু হাজার চেষ্টা করেও চোভুমায়া ছুরির মারাত্মক দংশন থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। দোফলা ছুরির ফলা দুটো এমন গভীরভাবে মুখের ভিতর বিঁধে আটকে আছে যে বেচারা কুমির না পারছে মুখ বন্ধ করতে, না পারছে মুখ খুলতে। সে প্রাণপণে টানাটানির ফলে যন্ত্রণা বাড়ছে। জন্তুটার প্রাণ ওষ্ঠাগত। ঘাসে পাকানো দড়িটা ভীষণ শক্ত। সেটা ছিঁড়ে ফেলা চোভুমায়ার মতো শক্তিশালী জীবের পক্ষেও সম্ভব নয়। ছুরির সঙ্গে আবদ্ধ দড়িটাকে যে গাছের ডালে বাঁধা হয়েছে, সেই ডালটা যদি টানাটানিতে ভেঙে পড়ে, তাহলে যন্ত্রণা থেকে রেহাই না পেলেও কুমির অন্তত সীমাবদ্ধ গণ্ডির বন্ধন দশা থেকে মুক্তি পেতে পারে। কিন্তু তা হওয়ার নয়। আগেই বলেছি, ওই জাতের গাছ যেমন নমনীয় তেমনই কঠিন। গাছটি যে চোভুমায়ার টানাটানি অগ্রাহ্য করে তার অখণ্ডতা বজায় রাখতে সমর্থ, সে কথা জেনেই পূর্বোক্ত বৃক্ষ শাখায় দড়ি বেঁধে নরখাদকের মৃত্যু ফাঁদ সাজিয়েছে জাদুকর মাতুঙ্গ। চোভুমায়া সম্পর্কে তীব্র ঘৃণা পোষণ করলেও তার যন্ত্রণা দেখে ব্যথিত হলেন আত্মীয়। তিনি স্থির করলেন জলের উপর আহত কুমিরটা একবার মাথা তুললেই তিনি গুলি চালিয়ে তাকে অসহ্য যন্ত্রণা থেকে মুক্ত করে দেবেন। আচম্বিতে নদীর বুক থেকে ছিটকে এলো রক্তাক্ত জলের ধারা আত্মীয়র দিকে। সচমকে এক লাফ মেরে সরে গেলেন তিনি। ফোয়ারার মতো উচ্ছ্বসিত জলের ধারাটা নদী তটে নিঃশব্দে নিঃশেষ হয়ে যেতেই আবার এগিয়ে গেলেন আত্মীয়। কিন্তু রাইফেল তুলে ধরার আগেই তার চোখে পড়ল নদীর জলে ভেসে উঠেছে অনেকগুলো কাঠের গুঁড়ি। সেই জীবন্ত ও চলন্ত কাষ্ঠখণ্ডগুলোর স্বরূপ নির্ণয় করতে আত্মীয়র ভুল হলো না।
আহত চপু মায়ার দিকে ধেয়ে আসছে কুমিরের দল। দীর্ঘকাল ধরে নদীর বুকে সন্ত্রাসের রাজত্ব চালিয়েছে শয়তান। ছিনিয়ে নিয়ে জাত ভাইদের মুখে গ্রাস বারংবার সে আজ অসহায় বুঝে প্রতিশোধ নিতে ছুটে আসছে কুমিরের ঝাঁক। চপু মায়ার মৃত্যু যাতনা তারা উপভোগ করতে চায়। তার দেহটাকে ছিন্ন ভিন্ন করে তারা আজ বসাতে চায় ভোজের আসর। অতি দ্রুত বেগে এগিয়ে আসতে লাগলো হিংস্র সরীসৃপের দল। মন্ত্রমুগ্ধের মতো আত্মীয় তাকিয়ে রইলেন সেই মাংস লোলুপ মিছিলের দিকে। চপু মায়া তখনও কাবু হয়নি। প্রবল বিক্রমে সে তখনও ছুরি আর দড়ির মারাত্মক বন্ধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। হঠাৎ দলের ভিতর থেকে একটা দুঃসাহসী কুমির এগিয়ে এসে কামড়ে ধরল চপু মায়ার লেজ। ওই ঝটাপটির মধ্যে লক্ষ্য স্থির করা খুবই কঠিন। তবু আত্মীয় রাইফেল তুলে নিশানা করতে সচেষ্ট হলেন। আর ঠিক সেই মুহূর্তে লেজের উপর দন্তাঘাতের যাতনা অনুভব করে চপু মায়া এক প্রকাণ্ড লাফ মেরে জল থেকে ছিটকে উঠল শূন্যে। বাওয়ানা! আত্মীয়র কানে এলো উদ্বিগ্ন কণ্ঠের আহ্বান। মুহূর্তের জন্য তার পার্শ্বদেশে কি যেন একটা বস্তুর আঘাত অনুভব করলেন তিনি। অজ্ঞাত সারে তার মাংসপেশি সংকুচিত হলো। আঙুলের চাপ পড়ল রাইফেলের ট্রিগারের উপর। সঙ্গে সঙ্গে সশব্দে অগ্নি উদ্গার করে হাত থেকে ঠিকরে বেরিয়ে গেল রাইফেল। দোদুল্যমান রজ্জু এবার তার পাঁজরের উপর থেকে সরে এসে আঘাত করলো পায়ের উপর। পরক্ষণেই ধনুক ছাড়া তীরের মতো আত্মীয়র দেহ এসে পড়ল কুমির সংকুল নদী গর্ভে। পড়ার সঙ্গে সঙ্গে তিনি ডুবে গেলেন। কয়েক মুহূর্তের মধ্যেই তিনি পৌঁছে গেলেন নদীর তলদেশে। চটচটে কাদার মারাত্মক বন্ধন থেকে নিজেকে কোনো রকমে মুক্ত করে আত্মীয় ভেসে উঠলেন। তারপর তীরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন। জল এখন বুক পর্যন্ত, কিন্তু আত্মীয় আর অগ্রসর হওয়ার সাহস পেলেন না। তার চারিদিকে ঘুরছে কুমিরের দল। এখনো পর্যন্ত তারা যে আত্মীয়কে আক্রমণ করেনি এটাই আশ্চর্য। আত্মীয়র মনে হলো দারুণ আতঙ্কে তিনি অজ্ঞান হয়ে যাবেন। সেটা বরং ভালো। আত্মীয় ভাবলেন, মৃত্যুর আতঙ্কের চাইতে মৃত্যু অনেক ভালো। এখন ব্যাপারটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই মঙ্গল। জীবনের আশা ছেড়ে দিয়ে প্রায় নিশ্চেষ্ট হয়ে পড়েছিলেন আত্মীয়। হঠাৎ তার মনে পড়ল নগুড়াগুড়ার কথা। আফ্রিকার এক আদিম মানুষ যদি ভয়কে জয় করে মৃত্যুর সঙ্গে পাল্লা কষতে পারে, তবে মহাযুদ্ধের সৈনিক হয়ে কমান্ডার আত্মীয় গত্যে কি ক্লিবের মতো মৃত্যুর মুখে আত্মসমর্পণ করবেন? কখনোই নয়। আত্মীয় আবার অগ্রসর হলেন তীরভূমির দিকে। কয়েক পা এগিয়ে যেতেই একটা পাথরের উপর তার পা পড়ল। জল এখন কাঁধের নিচে। চারদিকে একবার চোখ বুলিয়ে নিলেন আত্মীয়। সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন কেন কুমিরগুলো তাকে আক্রমণ করেনি। চপু মায়া এখনো লড়াই করছে। দোফলা ছুরির নিষ্ঠুর দংশন চপু মায়ার শক্তিশালী চোয়াল দুটিকে অকেজো করে দিয়েছে বটে, কিন্তু গাঁটা বসানো লেজের চাবুক আঁকড়ে সে আক্রমণকারী শত্রুকুলকে বাধা দিচ্ছে বিপুল বিক্রমে। কুমিরের দল এখন তাকে নিয়ে ব্যস্ত। তুচ্ছ একটা মানুষকে নিয়ে তারা মাথা ঘামাচ্ছে না। আগে চপু মায়া, তারপর স্টেডি বাওয়ানা। মাথার উপর থেকে ভেসে এলো কাপালালোর কণ্ঠস্বর, স্টেডি। সচমকে মুখ তুলে আত্মীয় দেখলেন তার মাথার উপর একটা গাছের ডালে হামাগুড়ি দিতে দিতে এগিয়ে আসছে কাপালালো। ডালটাকে নিচু করে আত্মীয় নাগালের মধ্যে পৌঁছে দেবার চেষ্টা করছে সে প্রাণপণে। তার পিছনে ঘন পাতার আড়ালে বসে রয়েছে আরো দুটি মানুষ। তাদের মধ্যে একজন শক্ত মুঠিতে কাপালালোর দুই পায়ের গোড়ালি ধরে রেখেছে এবং তার পশ্চাৎবর্তী হাতের মুঠিতে রয়েছে পূর্ববর্তী মানুষটির পা। আত্মীয়র সঙ্গে সেই জীবন্ত শিকলের প্রথম সংযোগস্থল কাপালালো। খুব ধীরে ধীরে এগিয়ে এলো তিনটি মানুষের আলিঙ্গনে আবদ্ধ জীবন্ত শৃঙ্খল। আরও ধীরে ধীরে নেমে আসতে লাগলো বৃক্ষ শাখা জলের দিকে। এইবার কাপালালো বলল, যতটা সম্ভব উঁচু হয়ে গাছের ডালটা ধরো বাবানা, তারপর তারপর অপেক্ষা করো। শরীরের সমস্ত শক্তি জড়ো করে আত্মীয় লাফালেন। ডালটা ধরে ফেললেন তিনি। ডাল ধরলেও শরীরটাকে উপরে তোলা সম্ভব হলো না। তার অবশ দেহ ঝুলে পড়ল
নিচের দিকে, কিন্তু হাতের আঙুলগুলো লোহার সাঁড়াশির মতো আঁকড়ে ধরল ডালটাকে। আত্মীয়র দেহের ওজন সেই আঙুলের বাঁধনকে শিথিল করতে পারল না। রেডি! কাঁধের সন্ধিস্থলে একটা তীব্র যাতনা অনুভব করলেন আত্মীয়। পরক্ষণেই কুমির সংকুল নদীগর্ভ থেকে তার দেহটা প্রবল আকর্ষণে শূন্যে উঠে এলো। কাপালালো আর তার দুই সঙ্গী তাকে কি করে উদ্ধার করেছিল এবং জলের উপর দোদুল্যমান সেই বৃক্ষ শাখায় ভারসাম্য বজায় রেখে কোন প্রক্রিয়ায় আত্মীয়র অচেতন শরীরটাকে তারা শক্ত মাটির নিরাপদ আশ্রয়ে নামিয়ে এনেছিল, সেই রহস্য আত্মীয়র কাছে আজও অজ্ঞাত। কারণ নিগ্রোরা যখন তার উদ্ধার কার্যে ব্যস্ত, তিনি তখন জ্ঞান হারিয়ে ফেলেছেন। এটা নাইনের গয়না, হাতের দাঁতের তৈরি। একটা কণ্ঠস্বর শুনতে পেলেন আত্মীয়। আর এই তামার ব্রেসলেট, এটিও হলো নাইনের সম্পত্তি। আর ওই ক্রস হচ্ছে পাদ্রী সাহেবের জিনিস। আচ্ছন্নের মতো শুয়ে শুয়ে কথাগুলো শুনতে পেলেন আত্মীয়। তিনি কি স্বপ্ন দেখছেন? স্বপ্ন কি কথা কয়? অতি কষ্টে চোখের পাতা মেলে পারিপার্শ্বিক অবস্থাটা নিরীক্ষণ করার চেষ্টা করলেন তিনি। একটা চোখ খুলল, আর একটা খুলল না, কারণ সেই চোখটার উপর লাগানো ছিল ব্যান্ডেজ গোছের একটা আবরণ। যে কণ্ঠস্বর মগ্ন চৈতন্যের দ্বারে আঘাত করে আত্মীয় চেতনা ফিরিয়ে এনেছিল, সেই কণ্ঠস্বরের মালিককে সন্ধ্যার আলো আঁধারির মধ্যেও চিনতে পারলেন আত্মীয়। মাতুঙ্গ। কাপালালোকেও সেখানে দেখতে পেলেন আত্মীয়। তার তাঁবুর মধ্যে তাঁরই বিছানার কাছে মাটির উপর দুজনে বসেছিল। একটা ক্যানভাসের উপর পড়েছিল কয়েকটা জলে ভেজা জিনিস, মেয়েদের দুটি অলংকার, একটা ক্রস, একটা পুরনো ধরনের ক্যামেরা লেন্স, একটা মস্ত সোনার ঘড়ি এবং ঘড়ির সঙ্গে আটকানো একটা ভারী সোনার চেন ইত্যাদি। বাবা না এইবার আমাদের কথা বিশ্বাস করবে, মাতুঙ্গ বলল। সে যখন দেখবে নগুড়া গুড়া চপু মায়ার পেটের ভিতর থেকে এই জিনিসগুলো উদ্ধার করেছে, তখন আর আমাদের কথা সে অবিশ্বাস করতে পারবে না। সেই জিনিসগুলোকে সচক্ষে দেখবে, কাপালালো বলে উঠল, এবং তার হাত থেকে বিভিন্ন ধরনের কয়েকটি দ্রব্য এসে পড়ল মাটিতে রাখা ক্যানভাসের উপর। সেগুলোর মধ্যে কয়েকটা জিনিস হাতির দাঁতে তৈরি, কতকগুলো আবার ধাতব বস্তু। ওই জিনিসগুলো পাওয়া গেছে চপু মায়ার পেটের ভিতর থেকে। নরভুক কুমিরের অপরাধের অকাট্য প্রমাণ। বছরের পর বছর ধরে ওই জিনিসগুলো জমেছে ওয়াকা পাগাদের নরখাদক দেবতার উদর গহ্বরে। কিন্তু আত্মীয় জানতে চাইলেন, কুমিরগুলো চপু মায়াকে খেয়ে ফেলেনি? জিনিসগুলো পাওয়া গেল কি করে? কাপালালো আর মাতুঙ্গ চমকে উঠল। তারা বুঝতেই পারেনি কখন আত্মীয়র জ্ঞান ফিরে এসেছে। তোমার বন্দুকের আওয়াজ শুনে গ্রামের সব লোক দৌড়ে এসেছিল, কাপালালো বলল। তারাই তোমাকে উদ্ধার করতে সাহায্য করেছে, আর দড়ি ধরে টেনে চপু মায়ার ছিন্নভিন্ন দেহটাকে তারাই তুলে এনেছে ডাঙার উপর। চপু মায়ার পেটের ভিতর থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে সেগুলো এখন নগুড়াগুড়ার সম্পত্তি। কাল সে জিনিসগুলো গ্রিক ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে। ওগুলোর বদলে সে পাবে অনেকগুলো ছাগল। কিছুদিন আগে মাতুঙ্গ একটা কথা বলেছিল, সেই কথাটা হঠাৎ এখন আত্মীয়র মনে পড়ল। যমজ বোনদের আত্মা ওদের পিতাকে খুশি করবে। ওই আত্মা দুটির কল্যাণে পিতার ধন সম্পদ বাড়বে, বৃদ্ধ বয়সে সে সুখী হবে। মাতুঙ্গ বেশি কথাবার্তা পছন্দ করে না। কাপালালোকে ঠেলে সরিয়ে দিল সে। এটা পান করো। সযত্নে আত্মীয়র মাথাটা তুলে ধরে একটা কাঠের পাত্র তার ঠোঁটের কাছে নিয়ে এলো মাতুঙ্গ।
কৃতজ্ঞ চিত্তে তরল ওষুধটা পান করে ফেললেন আর্তেলীয়। পানীয়টা বল কারক এবং মশালার গন্ধে পরিপূর্ণ। ঘুমাও, এবার তুমি ঘুমাও, মাতুঙ্গ বলল। আর্তেলীয়র মাথাটা সে আবার ধীরে ধীরে নামিয়ে রাখলো বালিশের উপর। ঘুমাও বাবানা, কাপালালো বলল। আর ভয় নেই, সব ভালো যার শেষ ভালো তার। শেষ হলো ময়ূক চৌধুরী রচিত কমান্ডার আর্তেলীয় ঘট্টির আরও একটি ভয়াবহ অভিজ্ঞতার কাহিনী, নরখাদক দেবতা। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। ধন্যবাদ।